ইরান পৃথিবীর ইতিহাসে নতুন আরেকটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। সেটা হলো তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান। ইরান ২ থেকে ২.৫ কোটি মানুষের সমাগম দেখতে যাচ্ছে, বা ইরানে ঘটতে যাচ্ছে, যেটা পুরো পৃথিবী দেখতে যাচ্ছে। এটা গ্রিনস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে পারে এমন কথা শোনা যাচ্ছে। এর আগে এই ইতিহাসটা ইরান নিজে তৈরি করেছিল। ১৯৮৯ ৬ জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তার জানাজা অনুষ্ঠানে ১ কোটি মানুষ উপস্থিত হয়েছিল, এবং সেই সময় সেই জানাজা অনুষ্ঠান মানুষ যে উপচে পড়া মানুষের চাপ তৈরি হয়েছিল, সেখানে ৮ জন প্রাণ হারিয়েছিল, ১১,০০০ আহত হয়েছিল, এবং মানুষের চাপ মোকাবেলা করতে না পেরে নিরাপত্তা বাহিনী আইআরজিসি সেই অনুষ্ঠান একদিনের জন্য পিছিয়েও দিয়েছিল। মানুষ শুধু এক নজর দেখার জন্য রুহুল্লাহ খামেনিকে এমনভাবে চাপ তৈরি করে, শেষ পর্যন্ত ৮ জন মানুষ মারা যায়। প্রায় ৩৩ সেলসিয়াস গরম ছিল সে সময়, এবং ১১,০০০ মানুষ গুরুতর আহত হয়। এবার সেই ইরানে ১ কোটি নয়, প্রায় ২ থেকে ২.৫ কোটি মানুষ উপস্থিত হতে যাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর অর্ধশত রাষ্ট্রের প্রতিনিধিরা ইরানে পৌঁছে গেছে। প্রায় ৯০টি দেশ থেকে মানুষ, ডেলিগেটরা উপস্থিত হবে। বলা হচ্ছে এই অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, বর্তমান সুপ্রিম লিডার মুস্তফা খামেনি প্রকাশ্যে উপস্থিত হবেন না। তার প্রধান কারণ হলো ইসরায়েল। ইসরায়েল কোনো অ্যাসাসিনেশন চালাতে পারে, মোসাদ বা সিআইএ কোনো একটা গুপ্ত হত্যা চালাতে পারে এই মানুষের ভিড়ের মধ্যে। কারণ ২ কোটি ২.৫ কোটি মানুষকে সামাল দেওয়ার মতো পৃথিবীর কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। এটা বলে লাভ নেই। তো এই অবস্থার মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি বা হামাসের খুব গুরুত্বপূর্ণ লিডার, কিংবা হিজবুল্লাহর কোনো গুরুত্বপূর্ণ লিডার নাঈম কাসেম হতে পারে, আবার খালেদ মিশেল হতে পারে, হাইয়া হতে পারে হামাসের, আবার এটা কি বলে, হুতিদের সর্বোচ্চ নেতা, তিনি প্রকাশ্যে আসবেন না। তারা হয়তো ইরানে উপস্থিত হবেন গোপনে, কিন্তু প্রকাশ্যে তাদের হয়তো দেখা যাবে না। ইরানের গণমাধ্যমগুলো বলছে ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তার চাদর তারা তৈরি করছে, কিন্তু এত মানুষের ভিড় কন্ট্রোল করা সম্ভব হবে কিনা, যেহেতু আমি ১৯৮৯ সালের কথা বললাম আপনাদেরকে, প্রায় ১১,০০০ মানুষ আহত হয়েছিল, ৮ জন মারা গেছে। ১ কোটি মানুষের চাপ সহ্য করতে না পারে, এবার তার কয়েক গুণ বেশি হবে। তো ইরানের বর্তমান অবস্থা সেই দিকে যাচ্ছে, এবং পুরো পৃথিবী তাকিয়ে আছে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজা, তার জানাজার অনুষ্ঠান দেখার জন্য। এটি টেলিভিশনগুলোতে সম্প্রচার হবে সরাসরি, অনেকগুলো টেলিভিশন, সেটা আমরা আপনাদের পরবর্তী জানাবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, যেই শিরোনাম দেখে আপনারা আজকে সংবাদে ঢুকেছেন, যখন ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছিল শান্তি প্রতিষ্ঠায়, তখনও ইসরায়েল তার মিশন বন্ধ রাখেনি। নেতানিয়াহুর নির্দেশে মোসাদ এবং নেতানিয়াহুর নির্দেশে ইরানের যে যুদ্ধ ক্যাবিনেট বা যেই আইডিএফ বাহিনীর আকাশ ব্যবস্থা, তারা পাকিস্তানের সেনাপ্রধান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার বাগের গালিবাফকে হত্যার পরিকল্পনা করে। কিভাবে পরিকল্পনা হয়, কিভাবে সেটা ব্যর্থ হয়, পুরো স্টোরিটা আমি আপনাদের শোনাই। আজকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, আমি বলছি না এগুলো বানোয়াট কথা নয়, মার্কিন যে গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, তারা আজকে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে, আমি যেটা এখন বলছি আপনাদের। পাশাপাশি ইরানের কিছু গণমাধ্যম গত সপ্তাহখানিক আগে এই খবরটি প্রকাশ করেছিল, সেই খবরটি আমরা আপনাদের দিয়েছিলাম। আজকে নিউ ইয়র্ক টাইমস আরো আপডেট কিছু তথ্য দিয়েছিল, সেটা আপনাদের এখন বলবো। যখন আব্বাস আরাকচি এবং বাগের গালিবাফ, পাশাপাশি মার্কিন উপপ্রেসিডেন্ট, তারা একসাথে মিটিং করছিল, জেডি ভেন্স, আব্বাস আরাকচি
এবং বাগের গালিবা পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এই বৈঠকটি ইসলামাবাদে যখন চলছিল তখন নেতানিয়াহু ইরানের ডেলিগেটদের উপর ইরানের এই মুহূর্তে সবচেয়ে রাজনৈতিক পাওয়ারফুল দুই নেতাকে হত্যার পরিকল্পনা তৈরি করে। যখন জেডি ভেন্স আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তার হেলিকপ্টার বিমানে, তখন নেতানিয়াহু ফোন করেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভেন্সকে এবং জানতে চান জেডি ভেন্সের কাছে আলোচনা কি হয়েছে এবং কি দুই দেশের মধ্যে কি চুক্তিগুলো হয়েছে। যখন জেডি ভেন্স নেতানিয়াহুকে বিমানে বসেই টেলিফোনে তার বিবরণ শোনান, তখন নেতানিয়াহু বুঝতে পারেন যে তার এই যুদ্ধে পাওয়ার আর কিছু নেই, এখানে ইরান বিজয়ী হয়ে গেছে, হেরে গেছে আমেরিকা, হেরে গেছে ইসরায়েল। তখন তিনি ইরানের যারা আলোচক বা এই শান্তি চুক্তির রাজনৈতিক প্রধান ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার পার্লামেন্টের স্পিকার বাগের গালিবা, এই দুজনের বিমানটিকে উড়িয়ে দেওয়ার নির্দেশ দেন নেতানিয়াহু। যখন ইসরায়েল তার যুদ্ধ বিমানের মাধ্যমে অর্থাৎ ইসলামাবাদ ছেড়ে যখন এই দুই নেতা ইরানে আসার জন্য বিমানে ওঠেন, তাদের যেই রাষ্ট্রীয় বিমান, সেই বিমানে যখন তারা চড়ে বসেন, তখন পাকিস্তান সীমান্ত থেকে ইরানে ঢুকতে যাবে এই টাইমের মধ্যেই নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধ বিমান হিট করতে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের বিমান মিসাইল দিয়ে সেই বিমানটিকে উড়িয়ে দেবে, ইরানের মিসাইলটিকে। এমন সময় এই তথ্য পৌঁছে যায় সিআইএর হাত ধরে ট্রাম্পের কাছে এবং এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে আমেরিকা অ্যালার্ট করে। পাশাপাশি ট্রাম্প নেতানিয়াহুকে টেলিফোন করে বলে, খবরদার, তুমি যদি এমন কোনো কর্মকাণ্ড ঘটাও, এই যুদ্ধে শুধু ইরান নয় পাকিস্তান জড়িয়ে যাবে। আর পাকিস্তান নিউক্লিয়ার সমৃদ্ধ রাষ্ট্র, তোমার কাছে যদি 90টা থাকে, পাকিস্তানের কাছে 170টা বা 180টা আছে ধরো, বা 190টা আছে, তোমার ডবলের বেশি। তো ট্রাম্পের ধমক বা ট্রাম্প কড়া বার্তায় বলে, খবরদার তুমি ইরানের এই ডেলিগেটের উপর কোনো অ্যাটাক করতে পারো না বা পারবা না। ট্রাম্পের ধমকের পর শেষ পর্যন্ত আক্রমণ থেকে ফিরে আসে নেতানিয়াহু অল্পের জন্য। ইরানের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা বেঁচে যান। ইসরায়েলের টার্গেটটা ছিল এই দুই নেতাকে যদি মেরে ফেলেন তাহলে যুদ্ধটা আরো বৃহৎ আকারে শুরু হবে। ইসরায়েল বৃহৎ পরিসরের যুদ্ধটা চায়, কিন্তু আমেরিকা ইরান যুদ্ধটা চায় না। তারা চায় শান্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে যেন একটা স্থিতিশীলতা আসে। যখন ইসরায়েল এখানে ব্যর্থ হয়, ইসরায়েল দ্বিতীয় ধাপে সুইজারল্যান্ডে আবারও এই হামলার পরিকল্পনা তৈরি করে। বলা হচ্ছে ইসরায়েল এই সময়টিতে গুপ্ত ঘাতকের মাধ্যমে আক্রমণের পরিকল্পনা তৈরি করে। মোসাদ, জেনেভা বা সুইজারল্যান্ডে 3জন ব্যক্তিকে টার্গেট করবে। টার্গেট 1 আব্বাস আরাকচি, টার্গেট 2 বাগের গালিবাব, টার্গেট 3 পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মনির। কারণ এই আসিম মনির মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আলোচনাটাকে বা শান্তি চুক্তিটাকে শেষ পর্যন্ত সাকসেস করেছেন। অর্থাৎ এটাকে ইসলামাবাদ চুক্তি বলা হয়, কারণ পুরো আলোচনাটার মধ্যস্থতাই ইসলামাবাদ করে। নেপথ্যে তুরস্ক, কাতার, মিশর তারা ছিল, যদিও পাকিস্তানের পরবর্তীটা কাতারও একদম মূল ফ্রেমে আলোচনাটা করে। তো ইসরায়েল মনে করছে এই বিজয়টা নেপথ্যের মূল মাস্টারমাইন্ড আসিম মনির এবং ইরানকে তিনি এই বিজয়টা এনে দিয়েছেন। তাই আসিম মনিরকে হত্যার জন্য পাশাপাশি ইরানের 2জন রাজনৈতিক লিডারকে হত্যার মাধ্যমে ইরানকে আলোচনা টেবিল থেকে স্থায়ীভাবে ছিটকে ফেলে দিতে চেয়েছিল ইসরায়েল। তাই তাদেরকে হামলার আবার নেক্সট পরিকল্পনা তৈরি করা হয়। এই খবরটি পাকিস্তানের ইন্টেলিজেন্স গোয়েন্দা মাধ্যম যেটাকে বলে আইএসআই, তাদের কাছে খবর পৌঁছে যায়। আইএসআই প্রধান এই বিষয়ে টেলিফোনে জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে। আসিম মনির সুইজারল্যান্ডে পাক এম্বাসিকে দ্রুত তলব করেন এবং বলে যে তোমরা জেনেভায় থাকা আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে অ্যাক্টিভ করো, পাশাপাশি সুইজারল্যান্ডের সরকারকে জানাও যে আমাদের উপর গুপ্ত হামলার পরিকল্পনা করছে ওই দেশটি। যখন সুইজারল্যান্ড সরকার বিষয়টি জানে, তারা তৎপর হয়ে ওঠে। কত বড় দুঃসাহস! একটা আন্তর্জাতিক বৈঠক চলছে, পুরো পৃথিবীর নজর সুইজারল্যান্ডে,
যেখানে আমেরিকার প্রতিনিধি এবং ইরানের প্রতিনিধি একটা টেবিলে বসবে, সেখানে যদি কোনোভাবে মোসাদ এসে কোনো রাষ্ট্রীয় অতিথিকে মেরে দেয়, সুইজারল্যান্ড সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। কারণ তার সমস্ত নির্ভরযোগ্যতা, বিশ্বস্ততা, তার দেশে যে নিরাপত্তা, সব শেষ। এই দেশটির আর ইজ্জত থাকবে না। তো সেই সময় মোসাদকে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই একটি বিশেষ কোডে সাইফার বা বিশেষ যে কোডিং পদ্ধতিতে মেসেজ পাঠায়। সেখানে বলা হয়, যদি পাকিস্তানের সেনাপ্রধান বা ইরানের রাষ্ট্রীয় অতিথিরা এই আলোচনায় আক্রান্ত হয়, পাকিস্তান ইসরায়েলের সাথে ফুল ফ্রেমে যুদ্ধে জড়াবে এবং পাকিস্তান ইসরায়েলের নিউক্লিয়ার অ্যাটাক চালাবে যদি আসিম মনিরের গায়ে একটা আঁচল লাগে। কারণ সে তো সেনাপ্রধান, তার পকেটে হলো কি বলবো নিউক্লিয়ারের চাবি। এক, তিনি ফিল্ড মার্শাল। দুই, তিনি সেনা প্রধান। তিন, তিনি বর্তমান অদৃশ্য সরকারের প্রধান। তো আইএসআই পক্ষ থেকে মোসাদকে মেসেজ দেওয়া হয়, যদি আসিম মনির আক্রান্ত হয় তাহলে পাকিস্তান ওই দেশটিতে অ্যাটম বোমা বা নিউক্লিয়ার অ্যাটাক চালাবে। কোনো যুদ্ধ ইরানের মধ্যে যুদ্ধ করবে না, তারা আছে ঝুড়িতে নিউক্লিয়ার মেরে দিয়ে বসবে। এই বার্তাটি সিএ এর কাছেও পৌঁছায়। আবারও ট্রাম্প বা সিআইএ মোসাদকে সতর্ক করে বলে যে ট্রাম্প তোমাদেরকে প্রথম পরিকল্পনা থেকে থামিয়েছে, তোমরা আবার সুইজারল্যান্ডের দ্বিতীয় একই পরিকল্পনা তৈরি করেছ। এবং ইরান পাশাপাশি ইরানের এম্বাসি এবং পাকিস্তানের এম্বাসি একটা বড় যুদ্ধের ঘোষণা দিয়ে বসে ওই সময়টা। যদি কোনো রকম আক্রান্ত হয় তাহলে স্থায়ী মধ্যপ্রাচ্যে নয়, কয়েকটি মুসলিম দেশে সম্মিলিত আক্রমণ হবে, ইসরায়েলে ঘোষণা চলে আসে। পাশাপাশি সিআইএ এবং মোসাদের মধ্যে যে আলাপচারিতা হয়, সেখানে জানা যায় যে আমেরিকা প্রশাসন নেতানিয়াহুকে আবারও থামায় এই যাত্রায়। নেতানিয়াহু আসলে চাচ্ছিলটা কি? তিনি জানেন যে এই আলোচনার মাধ্যমে ইরান পুরোপুরি বিজয়ী হয়েছে এবং তিনি চাচ্ছেন মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধ বাঁধুক। কারণ তাদের তালমুদ, তাদের যে ধর্মগ্রন্থ, এই তালমুদ বলছে মধ্যপ্রাচ্যে একটা বড় শক্তিশালী যুদ্ধের মধ্য দিয়ে তাদের মাসিহা দাজ্জাল আসবেন এবং তিনি এসে পুরো পৃথিবী বিজয় লাভ করবেন। তো এখন যদি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধটা থেমে যায় তাহলে মাসিহা আসার পথ বন্ধ হয়ে যাবে। তো নেতানিয়াহু এনিহাউ তিনি আরেকটা বড় যুদ্ধ চান। আর এই যুদ্ধের সবচেয়ে বড় ধাপটা হবে ইরানের কোনো ডেলিগেটের উপর এই অবস্থায় আক্রমণ করা, যে আক্রমণে অনেকগুলো দেশ জড়িয়ে যাবে, একটা পুরো গন্ডগোল হসপস লেগে যাবে। এই জন্য ইরান আমেরিকা আলোচনার মধ্যে ইসরায়েল একাধিকবার লেবানন হিট করেছে, গাজা হিট করেছে, কারণ তারা যুদ্ধটা কন্টিনিউ করতে চায়। পাশাপাশি আসছে অক্টোবরে ইসরায়েলের নির্বাচন। এই নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ের সম্ভাবনা 99.99999999, তার মানে পুরোটাই সম্ভাবনা। এখান থেকে ব্যাক করতে পারে অলৌকিক কিছু। এই অলৌকিক কিছুর জন্য তিনি একটা বড় আকারের যুদ্ধ চান। এটা হলো ডিটেল হিস্ট্রি আমি আপনাদের বললাম। এখন নেতানিয়াহু যুদ্ধে হেরে গেলে জেলে যাবেন, নির্বাচন হেরে গেলে জেলে যাবেন। তার লাস্ট ঠিকানা জেল, যেটা ট্রাম্প বলেছে তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, আমি তোমার পাশে না থাকলে তোমার ঠিকানা হবে জেলে। ট্রাম্প বলেছিল না এই কথাটাই। এখন পর্যন্ত নেতানিয়াহু এই ট্রাইটা চালাচ্ছেন কোনো না কোনোভাবে, একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা কোনো কিছু করে। যেমন কালকে নেতানিয়াহু ইসরায়েলের একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলছেন মধ্যপ্রাচ্য শান্ত হবে না, মধ্যপ্রাচ্যে আরো বড় আগ্নেয়গিরি আসছে শীঘ্রই। মানে তিনি ইঙ্গিত করছেন মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের দামামা বাজছে, মানে একটা বড় যুদ্ধে যাবে ইসরায়েল, ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি নিজে। এবং তিনি বলেছেন যে আমরা ইরানকে শেষ করে দিয়েছি এবং ইরানকে আমরা সোজা হয়ে দাঁড়াতে দেব না। নিজের কথা বলছেন না যে নিজের কি অবস্থা হয়েছে, অর্থাৎ অনেকগুলো আগডুম বাগডুম হিস্ট্রি তিনি বলছেন রাতের সংবাদে, সেটা তো জানাবার চেষ্টা করবো। তো এই পরিস্থিতির মধ্যে কি বলবো, পৃথিবী একটা বড় বিপদ থেকে বেঁচে গেছে নেতানিয়াহুর এই অ্যাডভেঞ্চার থেকে। পাকিস্তান, ইরান বা আমেরিকা তারা একটা উপযুক্ত সময় উপযুক্ত বার্তার মাধ্যমে ইসরায়েলকে থামাতে পেরেছে, নতুবা আজকে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পেতাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।